দায় স্বীকারে 164 ধারায় জবানবন্দি দিয়েছে হত্যা মামলার প্রধান আসামি আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জবানবন্দি রেকর্ডের পরে আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালতে ফাঁসির হুকুম পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আবারও আদালতে কাঁদলেন পলক। এই দিন তার অঝরে কান্নার কারণও জানতে চাওয়া হয়েছিল, কিন্তু নিশ্চুপ ছিলেন তিনি। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার আর কিন্তু শেষ রক্ষা হলো না সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। হ্যাঁ দর্শক, গ্রেপ্তারের পর থেকে কিন্তু একের পর এক শুনানিতে কিন্তু একেবারে বেহাল দশা এই আইসিটি প্রতিমন্ত্রী। তবে এবার ফাইনালে আদালত থেকে তার যে সিদ্ধান্ত দিয়েছে সেটা শুনে কিন্তু সে দর্শক একেবারে কাঁদতে কাঁদতে তার বেহাল দশা। দর্শক, আপনারা শুনলে কিন্তু আপনারা একেবারে হৃদয় বিদারক হয়ে উঠবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখার জন্য। তবে কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তবেই কিন্তু আমাদের নিত্য নতুন নিউজগুলোর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার কথা বাড়ি আর মূল্যবান সময়টুকু নষ্ট করব না আমরা। শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আজকের সেই গুরুত্বপূর্ণ আলোচিত ভিডিওগুলি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় 23 জুলাই সকাল 8টায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। দুদকের মামলায় হাজিরার পর দুপুরে তাকে হাতকড়া, হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় পলককে ঘিরে ধরে নাটোর থেকে আসা তার এলাকার বেশ কিছু মানুষ। পলক এলাকার মানুষকে দেখে হাসতে থাকেন। বেশ কয়েকজন মানুষ তার উদ্দেশ্যে বলতে থাকেন, আমরা আপনার জন্য দোয়া করি। এ সময় পলকও তাদের উদ্দেশ্যে বলেন, ভাইরা আমার জন্য দোয়া করবেন। এরপর প্রিজন ভ্যানে তোলার পর একজন তাকে ও পলক ভাই বলে ডাকতে থাকেন। পলক তখন দাঁড়িয়ে প্রিজন ভ্যানের লোহার ফোকর দিয়ে বলতে থাকেন, মহান আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকেন। এ সময় একজন বলতে থাকেন, কোনো টেনশন করেন না ভাই। এ কথা শোনার পর পলক কাঁদতে থাকেন। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, দোয়া করবেন। এরপর এক লোক চিৎকার করে বলেন, ও পলক ভাই কাঁদেন না। সেই মুহূর্তে আবেগে ভেঙে পড়েন পলক। তিনি অনবরত কাঁদতে থাকেন। পরে প্রিজন ভ্যানটি কেরানীগঞ্জ কারাগারের পথে রওনা দেয়। পলকের আইনজীবী জানান, এখন পর্যন্ত তাকে 70টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হয়েছে 62 দিন। দুদকের মামলায় পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে অভিযোগ, 2008 থেকে 2024 সাল পর্যন্ত ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে পলকের 24টি ব্যাংক হিসাবে 32,04,95,314 টাকা জমা হয়। এর মধ্যে 29,84,72,095 টাকা তুলে নেওয়া হয়। তবে তার আইনজীবীর দাবি, এসব মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। আজকে অন্য একটা ভিডিও আপনাদের সামনে বলি কিছু কথা। সেটা হলো যে জুনায়েদ আহমেদ পলকের কালকে যে কান্নাজড়িত যে চেহারাটা, সেটা সবাই দেখেছে। অনেক রকম বিশ্লেষণ করছেন। যারা মানবিক তাদের হৃদয় কেঁদেছে, যারা একটু কঠিন হৃদয়ের তারা বলেছেন যে এমন শাস্তিটাই দরকার ছিল। আর আওয়ামী লীগের যারা নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, তাদের অনেকের কাছে অত্যন্ত খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। আবার কেউ কেউ হয়তো মনে মনে খুশিও হয়েছে, কারণ দলের ভিতরেই থাকে রাজনৈতিক প্রতিপক্ষ। একটা পোস্টও দেখলাম তার বিষয় নিয়ে, সেটা আমি বলছি। তার আগে সে বলছেন যে কেমন আছেন আপনারা, বলি সে কান্না। আসলে আমি একটা ছোট্ট লেখাও লিখছিলাম যে তরুণ বয়সে, এই বয়সে এমপি হওয়ারও কথা না, সে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে এবং আইসিটির মতন গুরুত্বপূর্ণ জায়গার মন্ত্রী। এবং শেষ সময় তার একটা বক্তব্য সবার মুখে মুখে, যে ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এটা একটা অদ্ভুত, সবাই অবাক হয়েছে যে ইন্টারনেট নিজে থেকে বন্ধ হয়ে যায় কিভাবে, বন্ধ না করলে। এটা কি বিদ্যুতের মতন নাকি হঠাৎ করে বিদ্যুৎ একটা যান্ত্রিক হলো যে বন্ধ হয়ে গেল, তত হওয়ার কথা না। ফলে এটা বিশ্বব্যাপী একটা সমালোচনা। এবং ইন্টারনেট এই যুগে বন্ধ রাখা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে, যুদ্ধের পরিস্থিতিতেও ইন্টারনেট বন্ধ থাকে না। ইরানে বোধহয় কয়েক ঘন্টা ছিল, তারপর করে আবার তারা খুলে দিছে। তখন যুদ্ধ চলছিল ইসরায়েলের সাথে, তো নিরাপত্তার কারণে। ওরকম পরিস্থিতি ছাড়া বাংলাদেশে আসলে তারা এক ধরনের যুদ্ধই করছিল। বাংলাদেশের জনগণের সঙ্গে আওয়ামী লীগ যুদ্ধে ছিল, সেই যুদ্ধে তারা পরাজিত হয়েছে। তো সেই কারণে তারা ইন্টারনেট বন্ধ করা থেকে, হেলিকপ্টার থেকে গুলি, নিচ থেকে গুলি, সামরিক বাহিনী, সমস্ত বাহিনী তারা ব্যবহার করেছে। একটা লেখা দেখলাম, আমার চোখে পড়লো যে জুনায়েদ পলক তরুণ বয়সে এমপি, এরপর মন্ত্রী, এরপর দুর্নীতি, এখন জেলখানায়। চোখে পানি, আমি জেলখানার ভিতরে ঘুরে দেখেছি কেমন দমবন্ধ লাগছিল। অথচ এইরকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দী হতে হয়েছে এই মন্ত্রীর।
সেখানে কথা বলার মতো মানুষ নেই, মোবাইল নেই, দিন রাতের হিসাব নেই, কত বছর থাকতে হবে তার ঠিক নেই। হয়তো বাবর সাহেবের মতো বৃদ্ধ বয়সে তারপর দল থেকে বাতিলের খাতায়, অর্থাৎ বাবর সাহেবের সাথে যেমন ইয়াং বয়সেই ঢুকছে আর বেরোলো মানে সেই 1-11-এর সময়, তারপরে মানে প্রায় 20-25 বছর তাকে থাকতে হয়েছে, 20-22 বছর। এমনই অবস্থা যদি ধরেন, যদি বাবরের মতন অবস্থা, এখন আল্লাহ মাফ করুক, মানুষের জীবনে এরকম বদল দেই না, সে যদি সত্যি করার অর্থে প্রমাণ দিয়ে বেরোতে পারে যে সে দুর্নীতি অপকর্মের সঙ্গে, তাহলে ভালো। আর যদি নিবর্তনমূলক কোনো শেখ হাসিনার আমলের কোনো শাসন চলে, তাহলে তো অনিশ্চিত। আচ্ছা, বলছে যে একটাই তো জীবন, কি নিদারুণ অপচয়, ক্ষমতায় থাকাকালীন কি ছিল না, গাড়ি বাড়ি, লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা, এখন প্রিয় স্ত্রীও নাই। এই ছবিটি একটা চরম শিক্ষা এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য। কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে, কেউ সালাম দেয় না, ভালো মন্দ জিজ্ঞেস করে না, অথচ আগে কি সম্মান। এই পলক যাদের জন্য করেছে তারা দেশ চালা। এইটা একটা খণ্ডচিত্র, এটা সত্য, এটা বাস্তব। মানে এইটা থেকে আসলে রাজনীতিকরা কেউ শিক্ষা নেন না, আগামীতে নেবেন তেমনটা আশা করা যায় না। তবে আমরা আশা করি যে অবশ্যই শিক্ষা নিতে হবে। মানে যারা 15 বছরের ধরাকে সরা জ্ঞান করেছে, কি না করছে, এই শেখ হাসিনার তার নিজের শাসনকে, অবৈধ শাসনকে টিকায় রাখতে যে সে নিজে ডুবছে, এবং কত মানুষকে, আজকে দেখেন একজন প্রধান বিচারপতি যেই আজকে এই ডুবার পেছনে মূল যার একটা তার কারসাজি বলা যায়, কারণ এরকম নির্বাচনটাকে বন্ধ করে দেওয়ার ফলেই তো ক্ষমতার যে পালাবদলটা বন্ধ করে দিচ্ছে, ফ্যাসিস্ট হয়েছে, যার কারণে আজকে এই পরিণতি। সেই খায়রুল হক বিচারপতি, তাকে আজকে কারাগারে যেতে হয়েছে। ওবায়দুল হাসান পট পরিবর্তনের পরে সে এবং আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতি ইনায়েতুর রহিম পালায় যে ক্যান্টনমেন্টে বাস করতে হয়েছে। এরকম যদি ধরেন বাইতুল মোকাররমের খতিব, তাকেও, প্রধান খতিব, তাকেও পালাইতে হয়েছে, সবাই পালাইছে। এই একটা শাসন এবং শেখ হাসিনার এই দুঃশাসন এবং মানে অপরিণত এবং লোভ আজকে কোথায় দেখেন, কতজন, কত মানুষের জীবন তাকে তছনছ করে দিয়ে বসে আছে, এবং এখনো সেই কলকাঠি নাড়াচ্ছে। কোনো উপলব্ধি নেই, আত্মসমালোচনা নেই, একটাই পাইছে যে এটা জঙ্গিরা করছে, এটা মুখরা করছে, তো মুখরা করছে। এখনো দেখেন ওই যে বলে না, তাদের ব্যর্থতা বলতেছে যে না, এই ব্যর্থতা এই স্বৈরাচারের দোষরা এইগুলি করতেছে। মানে শিক্ষা নেয় না কেউ, ব্যর্থতা থেকে নিজের ব্যর্থতা ভাবতে যে অন্যদের উপরে চাপাই দিয়ে সেই ধারা চলছে। দর্শক, সম্মানিত দর্শক শ্রোতা, এই পলকের এই অবস্থা দেখে আপনার কি বিন্দুমাত্র দয়া হয়নি তার প্রতি? তবে কেন আসন্ন নেতাকর্মীরা এই পলকের অবস্থা থেকে সতর্ক হচ্ছে না? তাদেরও তো এরকম অবস্থা হতে পারে। যুগ যুগ ধরে যারা এই জনগণের বিরুদ্ধে কাজ করেছে তাদের কিন্তু এই অবস্থায় হয়েছে, সেটা যে কোনো রাষ্ট্রে হোক অথবা যে কোনো দেশে হোক। দর্শক, আপনারা লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন, একসময় যাদের হাজার হাজার কোটি টাকা এবং সাথে কিন্তু শত শত বডিগার্ড ছিল, তারাই কিন্তু এখন জেলের মধ্যে একেবারে পচে মরছেন। যেমন উদাহরণ একজন এই জুনায়েদ আহমেদ পলক, কি অবস্থা হয়েছে তার। দর্শক, আপনারা তো কিছুক্ষণ আগে দেখেছেন। তাই বলবো, ক্ষমতার বাহাদুরি কিন্তু বেশি দিন থাকে না। এটা থেকে আগামীর নেতারা কিন্তু অবশ্যই শিক্ষা নেবেন। দর্শক, এই সম্পর্কে আপনার মতামত কি, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতটুকু কিন্তু আমাদেরকে পরবর্তীতে অনুপ্রেরণা দিবে পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, আজ আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করবো না, আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।